নমস্কার শিক্ষার্থীরা, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের ক্লাস 12-এর 4th সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের এবিটিএ টেস্ট পেপার এসি 172 নম্বর পাতার যে সমস্ত প্রশ্ন আছে, আজকে সেই সমস্ত প্রশ্নের সমাধান নিয়ে হাজির হলাম। আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। ভিডিওটা স্কিপ করে দিলে ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলো তোমরা জানতে পারবে না। আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। দেখো, এবিটিএ টেস্ট পেপার এসি 142 নাম্বার পাতার এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের একের দাগের যে প্রশ্নটা আছে, দেখো যে কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লেখো, বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। এখানে দেওয়া আছে 2x1, এগুলো 2 নম্বরের প্রশ্ন। তো এখানে এর দাগের প্রশ্ন আছে, পুনরুদ্বেগ ও প্রত্যভিজ্ঞা কাকে বলে। তো পুনরুদ্বেগ কাকে বলে না, পুনরুদ্বেগ হলো পূর্ব অভিজ্ঞতাকে মনে করা। তারপর আছে প্রত্যভিজ্ঞা। প্রত্যভিজ্ঞা কাকে বলে? প্রত্যভিজ্ঞা কথাটির আক্ষরিক অর্থ হলো পুনঃপরিজ্ঞান বা চিনে নেওয়া। পুনঃপরিজ্ঞানটা একসাথে হবে, এটা একটু ছাড়া হয়ে গেছে, ঠিক আছে। তো প্রত্যভিজ্ঞা কথাটির আক্ষরিক অর্থ হলো পুনঃপরিজ্ঞান বা চিনে নেওয়া। বিয়ের দাগের প্রশ্ন, মানসিক ক্ষমতার জি উপাদান এবং এস উপাদান বলতে কী বোঝো। জি উপাদান কাকে বলে? জি উপাদান হলো জন্মগত, প্রতিটি কাজই জি উপাদান প্রয়োজন হয়। আর মানে জি উপাদানের ইংরেজি নাম হলো জেনারেল ফ্যাক্টর বা জেনারেল মেন্টাল এবিলিটি। আর এস হচ্ছে কি, এস উপাদানের পুরো নাম হচ্ছে স্পেশাল মেন্টাল এবিলিটি বা স্পেশাল মেন্টাল ফ্যাক্টর, তো বা বিশেষ মানসিক ক্ষমতা। জি হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা, দেখো জি হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা আর এস হচ্ছে বিশেষ মানসিক ক্ষমতা। আর এখানে তাহলে এস উপাদান, তো এস উপাদান হচ্ছে অর্জিত পরিবেশ থেকে শিখনের মাধ্যমে অর্জন করা যায়। বিশেষ বিশেষ কাজের ক্ষেত্রে এস উপাদান প্রয়োজন হয়, ঠিক আছে। তো তোমরা এখানে যেমনটি আছে তেমনটি লিখে দেবে, তাহলে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। পরে 2-এর দাগের প্রশ্নগুলো দেখো, যে কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লেখো। তো এগুলো 2 নম্বরের প্রশ্ন। মানসিক স্বাস্থ্যের উন্নয়নের জন্য কি কি করা উচিত। সুস্থ জীবনযাত্রার কিছু মূল উপাদান হলো ব্যায়াম, ভালো খাবার এবং রাতের ঘুম। ব্যায়াম শারীরিক স্বাস্থ্যের জন্য দারুণ এবং প্রমাণিত হয়েছে যে এটি মানসিক সুস্থতাও উন্নত করতে পারে, চাপ কমাতে পারে, আত্মসম্মান বৃদ্ধি করতে পারে, একাগ্রতা উন্নত করতে পারে এবং ভালো ঘুমোতে সাহায্য করে। অথবা দিয়ে দেওয়া আছে প্রশ্ন, মানসিক স্বাস্থ্যের উন্নয়নে পরিবারের ভূমিকা কী। তো মানসিক স্বাস্থ্যের উন্নয়নে পরিবারের ভূমিকা হলো, 1. পরিবারের সদস্যরা শিশুর উদ্বেগজনক বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য নিরাপদ আশ্রয় প্রদান করবেন। 2. শিশুদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরামর্শ দেবেন এবং নিজের স্বাস্থ্য সচেতন হবেন। এটা গেল, এটা হচ্ছে বিয়ের দাগের প্রশ্ন হবে, এটাকে মিস্টেক করেছে। তো এটা হবে, দেখো বিয়ের দাগের প্রশ্ন এটা হয়ে গেছে, হেডনিক ও ইউদাইমনিক ভালো থাকা বা ওয়েলবিংয়ের মূল কথা কী। আর অথবা দিয়ে দেওয়া আছে, জীবন দক্ষতা ভিত্তিক বা লাইফ স্কিল শিক্ষা কাকে বলে। তো সবার প্রথম আসছে হেডনিক কাকে বলে না, এই মতানুযায়ী জীবনের প্রাথমিক উদ্দেশ্য হওয়া উচিত আনন্দকে সর্বাধিক করা এবং দুঃখকে হ্রাস করা। ইউদাইমনিক এই ধারণা অনুযায়ী সুখী হওয়া একটি নিষ্ক্রিয় অবস্থা নয়, এটি হলো উৎকর্ষের একটি সক্রিয় সাধনা এবং নিজের মূল্যবোধ ও গুণাবলী অনুসারে জীবনযাপন করা। 3-এর দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লেখো, বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। টেকনোলজি বা প্রযুক্তি কথাটির অর্থ কী। টেকনোলজি কথাটির অর্থ হলো কলা বা দক্ষতার বিজ্ঞান। এটি গ্রিক শব্দ টেকনিক থেকে এসেছে। সুতরাং প্রযুক্তি হলো কোনো বিশেষ ব্যবহারিক উদ্দেশ্য বা সমস্যা সমাধানের জন্য বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োগ। বিয়ের দাগের প্রশ্ন, র্যাম ও রম কাকে বলে। তো
তো র্যাম হচ্ছে, র্যামের পুরো নাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটি অস্থায়ী স্মৃতি। আর রমের পুরো নাম হলো রিড অনলি মেমোরি, অনলির পর এখানে পূর্ণচ্ছেদ হয়ে গেছে, পূর্ণচ্ছেদটা হবে না, এটা হবে রিড অনলি মেমোরি, এটি স্থায়ী স্মৃতি। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে দেখো, এখানে যে প্রশ্নটা আছে অথবা দিয়ে এখানেতেই দেওয়া আছে একসাথে, ওভারহেড প্রজেক্টরের এই যে এখানেও আছে প্রশ্নটা, ওভারহেড প্রজেক্টরের দুটি সুবিধা উল্লেখ করো। তো ওভারহেড প্রজেক্টরের দুটি সুবিধা হলো, ওভারহেড প্রজেক্টরে একটি স্বচ্ছ পর্দা বা ট্রান্সপারেন্সি শীট থাকে, যার মাধ্যমে কোনো লেখা, ম্যাপ বা কোনো বিষয়বস্তুকে, কোনো লেখা, এটা কমা হবে, ঠিক আছে, কোনো লেখা, ম্যাপ বা কোনো বিষয়বস্তুকে অনেক বড় করে দেখানো যায়। 2, বিভিন্ন জটিল বিষয়বস্তুকে সহজে উপস্থাপন করা যায়। 4 দাগের প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। এগুলো সব 2 নম্বরের প্রশ্ন। তো 1 দাগের প্রশ্ন আছে, 1 দাগ বলছি, এর প্রশ্ন আছে 1 দাগের, ট্যালি চিহ্ন কাকে বলে? রাশিবিজ্ঞানে একটি পরিসংখ্যা 19 হলে তার ট্যালি চিহ্নটি কেমন হবে? দেখো এখানে সবার প্রথম আসছে যে ট্যালি চিহ্ন কাকে বলে। সবার প্রথম আসছে ট্যালি চিহ্ন কাকে বলে? কোনো স্কোর যে শ্রেণীতে রয়েছে সেই শ্রেণীতে স্কোর বা স্কোরগুলিতে, কোনো স্কোর যে শ্রেণীতে রয়েছে সেই শ্রেণীতে স্কোর বা স্কোরগুলিকে হবে, গুলিতে হয়ে গেছে, হ্যাঁ, তাহলে কোনো স্কোর যে শ্রেণীতে রয়েছে সেই শ্রেণীতে স্কোর বা স্কোরগুলিকে বোঝাতে গেলে সেই শ্রেণীর পাশে প্রতিটি স্কোরের জন্য একটি করে দাগ দিতে হয়, একে ট্যালি বলে। এটা 1 নম্বরের আছে যেহেতু, তাহলে এটা লিখে দিলেই যথেষ্ট। তারপরের যে পার্টটা আছে দেখো, যে রাশিবিজ্ঞানে একটি পরিসংখ্যা 19 হলে তার ট্যালি চিহ্নটি কেমন হবে। তো এটা মানে এই যেখানে ভিডিওটা তৈরি করেছি তুলে ধরা সম্ভব হয় না, এখনই বলে দিচ্ছি, তুলে ধরা সম্ভব হয়ে ওঠেনি, তো এখানে বলে দিচ্ছি দেখো। তো রাশিবিজ্ঞানে কী বলেছে, একটি পরিসংখ্যা 19 হলে তার ট্যালি চিহ্নটি কেমন হবে। দেখো ধরো এইটা একটা ট্যালি, এইটা একটা ট্যালি, 3য় নম্বর ট্যালি, 4র্থ নম্বর ট্যালি, 5ম নম্বর ট্যালি যখন দেবো তখন আড়াআড়িভাবে টেনে দেবো, তাহলে এটা হলো কি না 5, ট্যালি সংখ্যা হচ্ছে 5, ঠিক আছে। তো এরকম করে করে তোমরা তিনটে ট্যালি করবে। দেখো এরকম করে এখানে 2টো হলো, তাহলে আমাদের মোট কটা ট্যালি সংখ্যা হচ্ছে না 5 একে 5, 5 দুগুণে 10, 5 তিনে 15, তাহলে 15-এর উপর 16, 17, 18, 19, ঠিক আছে। 19-এর পর 20 যেহেতু নেই তাহলে এখানেই শেষ হয়ে যাচ্ছে, 20 হলে এখানে ট্যালি সংখ্যাটা আড়াআড়িভাবে দিতাম, ঠিক আছে। তাহলে 19, তাহলে এই প্রশ্নটার উত্তর কী হলো, যে রাশিবিজ্ঞানে একটি পরিসংখ্যা 19 হলে তার ট্যালি চিহ্নটি হবে এরকম। মানে এই দাগটা হবে না, এই দাগটা আমি তোমাদের বোঝানোর জন্য দিয়েছি, ঠিক আছে। তাহলে এটা প্রথম থেকে দেখাচ্ছি দেখো, তাহলে এটা 5, 10, 15, তোমরা মানে পরপর করে এটা লিখবে, কারণ এটা আমার মোবাইলের মধ্যে জায়গা নেই, তাই এটা লেখা সম্ভব হয়নি, এটি হবে আর কি, ঠিক আছে। 15, তাহলে মোট হচ্ছে কত না 19। দেখো এখানে একটা 5, এ একটা 5, এ একটা 5, আর এখানে 4, ঠিক আছে, এটা 4টে। পরের প্রশ্ন, বিয়ের দাগের, রাশিবিজ্ঞানে শ্রেণী প্রসার কাকে বলে? তো শ্রেণী প্রসার বা ক্লাস ইন্টারভ্যাল কাকে বলে? এখানে দেখো এই যে ইংরেজি টার্ম, এই টার্মগুলো কিন্তু তোমরা মনে রাখবে, এগুলো কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ। যে প্রশ্নগুলো তোমাদের বাংলার অর্থ বুঝতে সমস্যা হবে, তোমরা ইংরেজিটা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো এখানে শ্রেণী প্রসার বা ক্লাস ইন্টারভ্যাল কাকে বলে? রাশিমালার সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের যে পার্থক্য তাকে শ্রেণী প্রসার বা শ্রেণীর ব্যবধান বা ক্লাস ইন্টারভ্যাল বলে। আর এখানে কি বলেছে, যে উচ্চ স্কোর 170 এবং বিস্তৃতি বা প্রসার 60 হলে নিম্ন স্কোর কত হবে। তো এটা সবার শেষে আলোচনা করে দিচ্ছি। পরের দাগের প্রশ্ন, গড় বা মিন কি, এর মাধ্যমে কি জানা যায়? তো সবার প্রথম আসছে গড় বা মিন কি, একই বৈশিষ্ট্য সম্পন্ন রাশিমালার অন্তর্ভুক্ত রাশিগুলির যোগফলকে
রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাই হলো গড় বা মিন। পরের প্রশ্ন, এর মাধ্যমে কি জানা যায় বা গড়ের মাধ্যমে কি জানা যায়? তো এর উত্তরটা এখান থেকে আছে। কেন্দ্রীয় প্রবণতার 3 ধরনের পরিমাপের মধ্যে সবথেকে সহজ এবং ব্যবহারযোগ্য পরিমাপ গড়ের মাধ্যমে কোনো একটি রাশি তথ্যমালার বণ্টনের এমন একটি মান সম্পর্কে আমাদের ধারণা হয় যেটি একই সঙ্গে অনেক মান বা সংখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য প্রদান করে। তারপরে দেখো ডিএর দাগের একটা প্রশ্ন দেওয়া আছে যে নিম্নলিখিত রাশিমালাগুলি থেকে স্ট্যান্ডার্ড ডিভাইয়েশন বা সম্মুখ বিচ্যুতি নির্ণয় করো। তো এখানে দেওয়া আছে দেখো। তো স্ট্যান্ডার্ড ডিভাইয়েশন বা সম্মুখ বিচ্যুতিতে এই যে প্রশ্নটা আছে, তো এই প্রশ্নটার উত্তর সবার শেষে আলোচনা করে দিচ্ছি। আর এখানে বাকি যে 5 নাম্বার এবং 10 নাম্বারের যে প্রশ্নগুলো আছে, তো সেগুলো আগের যে পেজগুলো ছিল সেগুলোতে সব আলোচনা করা হয়েছে, কিন্তু এই প্রশ্নের মধ্যে 5 নাম্বার এবং 10 নাম্বারের প্রশ্ন আলোচনা করা হয়নি। শুধুমাত্র ওই স্ট্যাটিস্টিকের যে তোমাদের অঙ্কটা আছে সেটাকে আলোচনা করা হয়েছে 10 নাম্বারে, ঠিক আছে। আর তোমাদের যদি 5 নাম্বার এবং 10 নাম্বারের মানে এবিটিএ টেস্ট পেপারের এই 5 নাম্বার এবং 10 নাম্বারের কোনো প্রশ্নের প্রয়োজন হয় বা প্রশ্নের 5 নাম্বার এবং 10 নাম্বারের প্রশ্নের যদি কোনো নোটের প্রয়োজন হয় তো তোমরা কমেন্ট করে জানাবে। তো তোমাদের জন্য আলাদা করে ভিডিও তৈরি করে দেবো, তার জন্য তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এখন আপাতত তোমাদের 2 নাম্বারের যে প্রশ্নগুলো আছে সেগুলো আর স্ট্যাটিস্টিক সংক্রান্ত 2 নাম্বার এবং 10 নাম্বারের যে সমস্ত প্রশ্ন আছে সেগুলো আলোচনা করেছি। তো চলো পরে যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করা যাক। দেখো সবার আগে প্রশ্নটাকে দেখে নাও। এটা হচ্ছে প্রথম পাতা। দেখো এসি 142 নাম্বার পাতা 4-এর দাগের ডিএর যে প্রশ্নটা আছে, যে নিম্নলিখিত রাশিমালাগুলি থেকে স্ট্যান্ডার্ড ডিভাইয়েশন বা সম্মুখ বিচ্যুতি নির্ণয় করো। তো স্ট্যান্ডার্ড ডিভাইয়েশন বা সম্মুখ বিচ্যুতি কিভাবে নির্ণয় করতে হয় তো সে সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে। দেখো স্ট্যান্ডার্ড ডিভাইয়েশন বা সম্মুখ বিচ্যুতি দু রকমভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে গ্রুপ ডাটার ভিত্তিতে আর একটা হচ্ছে আনগ্রুপ ডাটার ভিত্তিতে। মানে গ্রুপ ডাটা বা বিন্যস্ত রাশিমালার ভিত্তিতে, আর একটা হলো আনগ্রুপ ডাটা বা অবিন্যস্ত রাশিমালার ভিত্তিতে। তো এই স্ট্যান্ডার্ড ডিভাইয়েশন বা সম্মুখ চ্যুতি নির্ণয় করার সমস্ত প্রকার যে পদ্ধতি আছে তো বিস্তারিতভাবে এই চ্যানেলে আলোচনা করা আছে। তো তার জন্য এই চ্যানেলে একটা প্লেলিস্ট তৈরি করা আছে, সেই প্লেলিস্টটার নাম হলো শিক্ষায় রাশিবিজ্ঞান দ্বাদশ শ্রেণী 4র্থ সেমিস্টার, কিংবা তার সাথে ওটাও লেখা আছে যে এইচএস সেমিস্টার 4 এডুকেশন। তো সেখানে তোমরা বিস্তারিতভাবে তোমরা এই ভিডিওগুলো পেয়ে যাবে। তো এটার উত্তরটা আলোচনা করে দিচ্ছি। দেখো এখানে যে প্রশ্নটা আলোচনা করা হলো সেটা দেওয়া আছে যে নিম্নলিখিত রাশিমালাগুলি থেকে স্ট্যান্ডার্ড ডিভাইয়েশন বা সম্মুখ বিচ্যুতি নির্ণয় করো। সংখ্যাগুলো দেওয়া আছে 4, 5, 3, 8 এবং 9। তো স্ট্যান্ডার্ড ডিভাইয়েশন বের করার জন্য এটা কি না, এটা হচ্ছে অবিন্যস্ত রাশিমালা। অবিন্যস্ত রাশিমালা কারণ সংখ্যাগুলো ছোট আছে এবং এলোমেলোভাবে আছে। তো অবিন্যস্ত রাশিমালার স্ট্যান্ডার্ড ডিভাইয়েশন নির্ণয় করার অনেকগুলো পদ্ধতি এই চ্যানেল আলোচনা করা আছে, তো সেগুলো তোমরা দেখে নেবে। তার মধ্যে এটা একটু সংক্ষেপে বলে দিচ্ছি। দেখো এখানে এই যে স্কোরগুলো আছে, তো এই স্কোরগুলোকে সবার প্রথমে এখানে স্কোর বলে লিখেছি এবং এখানে যে স্কোরগুলো আছে সেই স্কোরগুলোকে পরপর এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। তো এখানে লেখার পর পাঁচটাতে আরেকটা ছক করা হয়েছে, সেটা হচ্ছে কি না এক্স স্কোয়ার। এইখানটাতে ছক করা হয়েছে এক্স স্কোয়ার, ঠিক আছে। তো এক্স স্কোয়ার মানে এই যে পাশের যে সংখ্যাগুলো আছে এগুলো স্কোয়ার। স্কোয়ার মানে কি 4 আছে, তাহলে 4-এর সাথে 4 গুণ, তারপর আছে 5, তো 5-এর সাথে 5 গুণ করলে যেটা উত্তর বেরোবে তো সেটাকে এই ঘরগুলোতে, এই পাশের যে ঘরগুলোতে আছে সেগুলোতে লিখতে হবে। 3-এর সাথে 3 গুণ করা হয়েছে 9, 8-এর সাথে 8 হয়ে গুণ করা হয়েছে 64, 9-এর সাথে 9 গুণ করা হয়েছে 81। আর এখানটাতে লেখা হয়েছে সামেশন এক্স, এখানটা হচ্ছে সামেশন এক্স সমান 29। সামেশন এক্স মানে এই যে এগুলোর যোগফল,
এগুলোকে যোগ করে লেখা হয়েছে সামেশন এক্স, তো এটা বেরোচ্ছে 29। আর এখানটাতে লেখা হয়েছে সামেশন এক্স স্কোয়ার, সামেশন মানে যোগফল, এই যে এক্স স্কোয়ার, এখানে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর যোগফল, তো এটা বেরোচ্ছে কত না 195। এরপর অবিন্যস্ত রাশিমালার এসডি নির্ণয় করার যে সূত্রটা আছে সেটা প্রয়োগ করেছি। তো এসডি নির্ণয় করার অন্য সূত্র আছে, তো সেটাকে অন্যভাবে কিন্তু এই ছকগুলোকেও কিন্তু অন্যভাবে করতে হবে, ঠিক আছে। আর আমার কাছে এটাই আপাতত সহজ বলে মনে হয়েছে। আর এইসব স্ট্যাটিস্টিকের অঙ্কগুলো করার জন্য তোমরা পরীক্ষার হলে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, ঠিক আছে। ক্যালকুলেটরের সাহায্যে সহজেই এই অঙ্কগুলো করতে পারবে, ঠিক আছে। এগুলো শুধু প্র্যাকটিস করার ব্যাপার, সময় ধরে প্র্যাকটিস করলে খুব সহজেই এগুলো তোমরা করে দিতে পারবে। দেখো এখানে যে সূত্রটা আছে সূত্রটা প্রয়োগ করেছি, তো এই সূত্রটা হচ্ছে কি না 1/n রুট n সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স তার স্কোয়ার। দেখো এখানে n বলতে এখানে যে কটা সংখ্যা আছে, এখানে কটা সংখ্যা আছে না 1 2 3 4 5টা, এইখানে মোট কটা সংখ্যা আছে সেই সংখ্যাগুলোকে মানে সেই সংখ্যাগুলোকে লিখতে হবে। তো এখানে মোট কটা সংখ্যা আছে না 5টা সংখ্যা আছে, তাহলে এখানে n এর মান আমরা পেলাম কত না 5। তারপর আসছে সামেশন এক্স। দেখো সামেশন এক্স, এই যে সামেশন এক্সের মান এই যে এখানে আছে, তাই এখানে সামেশন এক্সের মান এখানে লিখেছি। তারপর আছে সামেশন এক্স স্কোয়ার, তোর এর মান আছে 195, ঠিক আছে। তো এরপর এই সূত্র এই যে মানগুলো পেয়েছি, তো এই মানগুলোকে সূত্রটার মধ্যে প্রয়োগ করে দিয়েছি ডাইরেক্ট। দেখো এখানে 1 আর n এর মান পেয়েছি 5, তাহলে 1/5। তারপরে হচ্ছে n মানে কত পেয়েছি 5, তাহলে 5 গুণিত সামেশন এক্স স্কোয়ারের মান কত পেয়েছি, সামেশন এক্স স্কোয়ারের মান পেয়েছি 195, তাহলে 5 গুণিত 195। তারপর আছে সামেশন এক্সের মান পেয়েছি কত না 29, তাহলে এইখানটাতে এই যে সামেশন এক্স স্কোয়ারের মানটাকে এখানে বসাইছি। এরপর ক্যালকুলেটরের সাহায্যে এই যে প্রথমের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে মানে একই রাখবো, আর পাশের যে কাজগুলো আছে এই যে রুটের ঘরের কাজগুলোকে পরপর করে যাব। দেখো এখানে 5-এর সাথে 195 গুণ করা হয়েছে, 29-এর স্কোয়ার বের করা হয়েছে, হ্যাঁ। তারপরে এই যে এখানে যে ক্যালকুলেশন করে যেটা হয়েছে, ঠিক আছে। তো এটাকে ক্যালকুলেশন করে পেয়েছি আমরা কত না 2.316। এর পরের যে অঙ্ক আছে তো সেটাতে চলে যাব। তো পরের অঙ্কে যাওয়ার আগে তোমাদের এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আগের যে পেজগুলো ছিল সেই পেজগুলোর এই প্রশ্ন সমস্ত কিছু করে দেওয়া হয়েছে, কিন্তু আজকের এই পেজের মধ্যে এই প্রশ্নগুলো মানে করার সময় হয়ে ওঠেনি। যদি তোমাদের এই প্রশ্নগুলোর প্রয়োজন হয়, এখানে যে কটা প্রশ্ন আছে তো এগুলো তোমরা কমেন্ট বক্সে জানাবে, তো তোমাদের জন্য তৈরি করে দেবো আলাদা ভিডিও। তো চলো কথা না বাড়িয়ে পরের যে প্রশ্নটা আছে সেটা আলোচনা করা যাক। দেখো এখানে 8-এর দাগের যে স্ট্যাটিস্টিকের যে প্রশ্নটা আছে যে পরিসংখ্যা বিভাজন কাকে বলে, তো এটা আগেই বলে দিয়েছি পরিসংখ্যা বিভাজন কাকে বলে। তো এখানে কি বলেছে যে নিম্নলিখিত 33 জন শিক্ষার্থীর ইতিহাস বিষয়ের নম্বরগুলি পরিসংখ্যা বিভাজনে প্রস্তুত করো। এখানে এই মানে অঙ্কটা করতে হবে আর কি তোমাদেরকে। তো এটা আলোচনা করছি, দেখো কীভাবে এটা নির্ণয় করতে হবে। দেখো এখানে প্রশ্নের মধ্যে বলেছে যে 33 জন শিক্ষার্থীর ইতিহাস বিষয় নম্বরগুলি পরিসংখ্যা বিভাজনে স্থাপন করো বা প্রস্তুত করো। পরিসংখ্যা বিভাজন কিন্তু দুরকমভাবে নির্ণয় করা যায়, একটা হচ্ছে একক রাশিমালার ভিত্তিতে আর একটা হচ্ছে বিন্যস্ত রাশিমালার ভিত্তিতে, ঠিক আছে। একক বা বিন্যস্ত রাশিমালার ভিত্তিতে আর একটা হচ্ছে বিন্যস্ত রাশিমালার ভিত্তিতে, কিন্তু এখানে প্রশ্নের মধ্যে উল্লেখ করা নেই একক না বিন্যস্ত। তো পরিসংখ্যা বিভাজন দুরকমভাবে উপস্থাপন করা যায়। তো এখানে আপাতত বিন্যস্ত রাশিমালার ভিত্তিতে বা গ্রুপ ডাটার ভিত্তিতে এই পরিসংখ্যা বিভাজনটা স্থাপন করা হয়েছে। দেখো বিন্যস্ত রাশিমালার পরিসংখ্যা বিভাজন স্থাপন করতে হলে সবার প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো এই যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নগুলোর মধ্যে সবথেকে ছোট সংখ্যা এবং সবথেকে বড় সংখ্যা আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে। এটি হচ্ছে সবার প্রথম কাজ।
দেখো এই রাশিমালাটার মধ্যে সব থেকে ছোটো আছে কত না 60, আর সব থেকে বড় আছে 85, ঠিক আছে। তো এর উপর ভিত্তি করে আমরা সবার প্রথম কী করব না, এখানে আমাদেরকে 3টে ছক করতে হবে। একটা হচ্ছে স্কোর, একটা হচ্ছে ট্যালি, আর একটা হচ্ছে পরিসংখ্যা। এই 3টে ছক আমাদেরকে আগে লিখে নিতে হবে। তো এই 3টে ছক করার পর সবার প্রথম কাজটা করতে হবে স্কোর। এই যে এখানে সবথেকে ছোটো সংখ্যা যেটা পেয়েছি 60 এবং সবথেকে বড় যেটা পেয়েছি 85, তো তার উপর ভিত্তি করে আমাদেরকে এখানে কী করতে হবে না, স্কোরগুলোকে সাজাতে হবে। তো এই স্কোরগুলোকে সাজানো বড় থেকে ছোটোভাবেও সাজানো যায় কিংবা ছোটো থেকে বড়োভাবেও সাজানো যায়। তো এখানে ছোটো থেকে বড়োভাবে স্কোরগুলোকে সাজানো হয়েছে, অর্থাৎ 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74, 5 শ্রেণী ব্যবধানে দেখো 60, 61, 62, 63, 64, 65, 5 শ্রেণী ব্যবধান করে এখানে স্কোরগুলোকে পরপর করে এখানে বসানো হয়েছে। দেখো 60 থেকেই ধরতে হবে কিন্তু 60, 61, 62, 63, 64, 65, 5 শ্রেণী ব্যবধান। আবার 65, 66, 67, 68, 69, আবার 69 পর 70। তো এরকম করে করে 5 শ্রেণী ব্যবধানে আমরা কী করেছি না, এখানে স্কোরগুলোকে বিন্যস্ত করেছি, ঠিক আছে। তো এখানে সব থেকে বেশি আছে কত 85। দেখো এখানে 85 থেকে 89 পর্যন্ত স্কোরটা করেছি। যেহেতু এরপর আর কোনো সংখ্যা নেই তাই এখানেই মানে শেষ করে দিয়েছি। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে আমরা ঘরগুলো বের করছি দেখো 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে এই যে ঘরগুলো পাচ্ছি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা ঘর পেয়েছি। দেখো এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তো এই ঘরগুলো নির্ণয় করারও কিন্তু একটা আলাদা নিয়ম আছে। তো এই নিয়মগুলো বিভিন্ন বইতে বিভিন্ন রকম তুলে ধরা আছে। কোনো বইতে আছে যে এই ঘরগুলো 8টার কম হওয়া চলবে না এবং 15টার বেশি হওয়া চলবে না। আবার কোনো বই বলেছে যে 5টার কম হওয়া চলবে না এবং 25টার বেশি হওয়া চলবে না। তো এখানে আমি 5টার কম এবং 25টার বেশি যে নিয়মটা আছে সেই নিয়মটা মেনেই এই অঙ্কটা করেছি। দেখো এখানে কিন্তু 6টা ঘর আছে, তো এখানে নিশ্চিন্তভাবে অঙ্কটা করা চলবে। তো এটা গেল স্কোরের ব্যাপার। এরপর আসছে ট্যালি। দেখো ট্যালি, দেখো এখানে স্কোর আছে কত না 60 থেকে 64। তো 60 থেকে এই যে সংখ্যাগুলো আছে, তো এই সংখ্যাগুলোকে তোমরা কী করবে, দেখো প্রথম থেকে তোমরা মিলিয়ে যাবে যে 60 থেকে 64-র মধ্যে কটা ট্যালি পড়ছে। দেখো তোমরা এগুলো সংখ্যাগুলোকে পরপর করে এই যে উপর থেকে নিচে পরপর করে মিলবে যে 60 থেকে 64-র মধ্যে কটা ট্যালি পড়ছে সেগুলো তোমাদেরকে এখানে লিখতে হবে, ঠিক আছে। আর দেখো এখানে 60 থেকে 64-র মধ্যে ট্যালি আছে, অর্থাৎ মোট সংখ্যা আছে কটা না 4টে, তাই এখানে 1 2 3 4 এরকম করে লেখা হয়েছে। আবার 65 থেকে 69-এর মধ্যে ট্যালি আছে 5টা। দেখো 5 নাম্বার যখন ট্যালি হবে, এটা আগেও বলেছি আরেকবার বলে দিচ্ছি, তাহলে 1 নাম্বার ট্যালি, দেখো এটা হচ্ছে 1 নাম্বার ট্যালি, 1 নাম্বার ট্যালি, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার যখন হবে তখন আড়াআড়িভাবে এদিকে টানতে হবে, ঠিক আছে। তাহলে 70 থেকে 74-এর পর আসছে 70 থেকে 74। তো 70 থেকে 74-এর মধ্যে সংখ্যা আছে কটা না 9টা, তাই এখানে 1 2 3 4 5, 5টা ট্যালি, 5 5 6 7 8 9, 9টা ট্যালি, ঠিক আছে। তো এরকম করে করে কী করতে হবে, তোমাদেরকে এখানে এই সংখ্যাগুলোকে খুঁজে এখানে ট্যালিগুলোকে নির্ণয় করতে হবে। দেখো 75 থেকে 79-র মধ্যে ট্যালি আছে 9টা, আর 80 থেকে 84-র মধ্যে ট্যালি আছে 5টা, 85 থেকে 89-এর মধ্যে ট্যালি আছে 1টা। এরপর কী করতে হবে, এখানে এই যে ট্যালিগুলো পেলাম এই ট্যালিগুলোর মানগুলোকে এখানে লিখতে হবে। তাহলে এখানে ট্যালি পেয়েছি 4টে, এখানে 5টা, তারপর এখানে 9টা, এখানে 9টা, এখানেও 9টা, এখানে 5টা, এখানেও 5, এখানে 1। আর এখানটা লিখতে হবে n, মানে নাম্বার, মোট কতগুলো পরিসংখ্যা আমরা পেলাম। তো এখানে মোট পেয়েছি 33টা। দেখো এখানে এই যে সংখ্যাটা পাবো, এই সংখ্যাটা যদি আমাদের এখানে প্রত্যেকটা সংখ্যাকে তোমরা যোগ করবে, ঠিক আছে। এখানে প্রত্যেকটা সংখ্যাকে যোগ করে যেটা বেরোবে, দেখো এখানে প্রত্যেকটা সংখ্যাকে, এখানে কটা ঘর আছে না 1 2 3 4 5 6 7 8 9, এখানে মোট 11টা ঘর আছে, ঠিক আছে। তাহলে 11 3 33, এখানের মান হচ্ছে 33। দেখো এখানে 11 3 33, এখানে পাচ্ছি 33, আর এখানেও আমরা মান পাচ্ছি কত 33। যখন এই দুটো মিলে যাবে তখন তোমরা ধরে নেবে যে তোমাদের এই অঙ্কটা ঠিক হয়েছে, ঠিক আছে। তো এই ছিল পরিসংখ্যা বিভাজন নির্ণয় করার পদ্ধতি বা ট্যালি নির্ণয় করার পদ্ধতি।
মানে বিন্যস্ত রাশিমালা ট্যালি নির্ণয় করার পদ্ধতি। এরপরে বাকি আরেকটা যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটা আলোচনা করবো উত্তরটা। তো প্রশ্নটা আগে দেখে নিই। দেখো এখানে 4 দাগের যে প্রশ্নটা আছে যে রাশিবিজ্ঞানের শ্রেণী প্রসার কাকে বলে, উচ্চ স্কোর 170 এবং বিস্তৃতি বা প্রসার 160 হলে নিম্ন স্কোর কত হবে। তো রাশিবিজ্ঞানের শ্রেণী প্রসার কাকে বলে এটা আলোচনা করেছি। বাকি যে পার্টটা আছে দেখো উচ্চ স্কোর 170 এবং বিস্তৃতি বা প্রসার 60 হলে নিম্ন স্কোর কত হবে। তো এটার উত্তরটা আলোচনা করছি। দেখো এটার উত্তরটা এই যে এখানে আলোচনা করেছি, এটা আগের প্রশ্ন যেটা আলোচনা করেছি এটা বাদ দাও তোমরা। এই যে নিচের দিকে আলোচনা করেছি দেখো, এটার উত্তরটা একবারে লিখে দিয়েছি। এখানটা থেকে এতটুকু তোমরা লিখে দেবে যে উচ্চ স্কোর 170 এবং বিস্তৃতি বা প্রসার 60 হলে নিম্ন স্কোর হবে কত, 170 - 60 = 110। ঠিক আছে, দেখো এটা রেঞ্জ, এটা বের করতে হলে আগে জানতে হবে রেঞ্জ। তো রেঞ্জ বের করার নিয়ম কি না, রেঞ্জ বের করার যে সূত্র আছে